মেঘকুঞ্জের ইলশেগুড়ি, লেখনীতে মিশকা মন, পর্ব নাম্বার ৮। আজকে ওহিদের বিদায় অনুষ্ঠান। খারাপ লাগছে খুবই, কিন্তু প্রকৃতির নিয়ম শুরু থাকলে শেষ হবেই। ইচ্ছে মুখ গোমড়া করে বসে আছে। কলেজে আসার পর থেকেই এমন চুপচাপ রয়েছে। ওহি কিছু জিজ্ঞেস করলে শুধু হু হা দিয়ে উত্তর দিচ্ছে। ওহির হঠাৎ মন খারাপ হয়ে গেল, তাই নিজেও চুপ হয়ে গেল। তা দেখে ইচ্ছে মুখ খুলল। তোর আবার কি হলো? তোর মন খারাপ তাই আমারও মন খারাপ। ইচ্ছে দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি আমাদের আলাদা ভার্সিটিতে আসে তখন আমরা একেবারে আলাদা হয়ে যাব, তাই না? ওহি মাথা নাড়ল। মিনিট দুয়েকের মধ্যে কান্না করে ফেলল। তা দেখে ইচ্ছে তাকে জড়িয়ে ধরে বলল, কাঁদিস না, দেখিস আমাদের একসাথেই হবে। আমরা কোনো দিন আলাদা হব না। এবার থাম, নইলে আমিও কিন্তু কেঁদে ফেলবো। ওই চোখ মুছতে মুছতে বলল, না না, এই তো থামছি। ভেরি গুড, তুই আমাকে অনেক বিশ্বাস করিস, তাই না? ইচ্ছে মাথা নাড়িয়ে বলল, হুঁ, কিন্তু কেন বলতো? তোকে না আমি একটা মিথ্যা বলেছি। কি? সেদিন ভাইয়া না, আমি তোকে চিঠি দিয়েছিলাম তার নাম দিয়ে। ইচ্ছে হতভম্ব হয়ে গেল। কত কথা শুনিয়ে দিল সেই লোককে, অথচ সে দেয়নি। রেগে বলল, কিন্তু কেন? আর ওটা তো তোর হাতের লেখা নয়। আমার লেখা নয়, আবির ভাইয়ের লেখা। আমি লিখলে তুই বুঝে ফেলতি সেই লিখেছে। কিন্তু তার হাতের লেখা যে কি পরিমাণ খারাপ কি বলবো। আরিয়া আপুকে দিয়ে লিখে নেওয়ার রিস্ক। সে প্রচণ্ড পেট পচা। যদি কাউকে বলে দেয়, সেই ভয়ে আর তাকে বলিনি। আর ভাই নিজেই তোদের পাশের বাড়ির মালির হাতে দিয়ে গেছে। আমি ভেবেছিলাম ভাইয়ার লেখা এসব রোম্যান্টিক কথা শুনে তুই প্রেমে পড়ে যাবি, কিন্তু না, তুই তো উল্টে চেতে গেলি। সরি রে সই। ইচ্ছে ওহির মুখ ফুলিয়ে দেখে আর রাগ করতে থাকতে পারল না। কৌতূহল নিয়ে কপাল কুঁচকে বলল, তাহলে লেখা উধাও হয়ে গেল কেন? তুই যদি অন্য কাউকে দেখাস আমার ভাইয়ের সম্মান যাবে না, এজন্য সেই কলম ব্যবহার করা। ইচ্ছে উঠে দাঁড়ালো, দুই হাত কোমরে রেখে বলল, ওরে চিটার, ওরে বাটপার, এই ছিল তোর মনে? আর হবে না, সত্যি বলছি। তোকে একটা ছন্দ শোনায়? ইচ্ছে উত্তর করল না। ওই বোকা বোকা একটা হাসি দিয়ে ইচ্ছেকে নকল করে বলল, মুরগি খায় খই, ইচ্ছে আমার প্রাণ ছই। দুজনেই হাসতে হাসতে লাগলো। তখনই হলরুম থেকে ডাক পড়লো। দুজনে উঠে দাঁড়ালো। এখন স্যারেরা বক্তব্য দেবেন। বিদায় দিতে দিতে প্রায় বিকেল হয়ে গেল। ইচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ রাস্তার মাঝে অনুভবকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে বেশ লম্বা করে সালাম দিল। অনুভব এক লোকের সাথে কথা বলছিল। কোনো মেয়ের ভয়েস শুনে পেছনে তাকালো। ইচ্ছেকে দেখে ভ্রু কুঁচকাল। সামনে দাঁড়িয়ে থাকা লোককে বিদায় জানিয়ে গভীর কণ্ঠে বলল, কি চাই মেয়ে? একটা দাবি নিয়ে এসেছি। কিসের দাবি? আমাদের গ্রামে একটা ভার্সিটি খোলার ব্যবস্থা করে দিন না। কেন? কেন মানে আমাদের সামনে এইচএসসি পরীক্ষা, তারপরেই বাইরে চলে যেতে হবে। আমি আমার আপন মানুষদের সাথে থাকতে চাই, বাইরে যেতে চাই না। অনুভব ইচ্ছের দিকে তাকালো। ইচ্ছের একটা স্বভাব হাত ঝাঁকিয়ে কথা বলার। এই কয়েকদিনে তা বেশ ভালো করে খেয়াল করেছেন। তবে ইচ্ছের এমন কথা শুনে লাগলো না। আসলে আপন মানুষদের ছেড়ে বাহিরে গিয়ে থাকতে সবারই কষ্ট হয়। তার বোনটাও চলে যাবে কিছুদিন পরে, তবে সে কি করে ভার্সিটি দেবে? এটা সম্ভব নয়। আর কিছু? ইচ্ছে মুখ ভেঙচি দিয়ে বলল, হ্যাঁ, আরেকটা কথা, আপনি বিয়ে করবেন না। অনুভব ভ্রু কুঁচকে বলল, সময় হলে করব। কেন? আপনার জন্য আমাদের বাড়ির পাশে সুফিয়া রেডি হয়ে আছে। আপনার সাথে তাকে দারুণ মানাবে। আমার সাথে শুধু কেন মানাবে? ইচ্ছে দাঁত কেলিয়ে বলল, কারণ পাগলের জীবনসঙ্গী পাগলই মানায়। অনুভব গম্ভীর কণ্ঠে বলল, হুঁ, যেমন এক পাগল আরেক পাগলকে ভালো চেনে। ইচ্ছে রেগে গিয়ে কিছু বলবে তার আগেই আবার বলল, সন্ধ্যা হয়ে এসেছে, বাড়ি যাও। ইচ্ছে বিরক্ত হলো, কিছুটা রাগ নিয়ে বলল, এই জন্য আপনাকে আমার পছন্দ হয় না। তো
এই অ্যাটিটিউডের জন্য আপনার কপালে বউ জুটবে না। বলেই ইচ্ছে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। কয়েক ধাপ যেতেই অনুভব পেছন থেকে বলল, বউ না জুটলেও তোমার মতো বাচ্চা মেয়েকে আমি বিয়ে করব না। ইচ্ছে পেছনে ঘুরে কোমরে হাত রেখে বলল, আমার বয়েই গেছে আপনার মতো বুড়ো লোককে বিয়ে করতে। আপনাকে তো দু চোখ তো দূরের কথা, এক চোখেও সহ্য করতে পারি না। অনুপম অপমানিত বোধ করলো, গম্ভীর কণ্ঠে বলল, সাবধানে কথা বলবে মেয়ে। তকদিরে থাকলে আমার মতো বুড়ো লোকেরাই তুমি বউ হবে। ইচ্ছে বড় বড় করে তাকালো। অনুভব চলে গেল। কপালের সামনে চুলগুলো ফু দিয়ে সরিয়ে বিড়বিড় করতে করতে বাড়ির রাস্তা ধরলো। ইচ্ছে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে দাদাজানের কাছে গিয়ে বসলো। শফিক সাহেব বই পড়ছিল। ইচ্ছেকে দেখে বই রেখে বললেন, ইচ্ছে রানী যে আসুন আসুন। কি করছো দাদাজান? আর তোমার বউটা কোথায়? বই পড়ছিলাম। আর তোর দাদিজান একটু বাইরে গেছে। ও আচ্ছা দাদাজান, তুমি অনুভব মির্জাকে চিনো? সে আমার প্রিয় ছাত্র ছিল, আর আজকেও এসেছিল তো আমার সাথে দেখা করতে। কেন বলো তো? ইচ্ছে বড় বড় করে তাকিয়ে বলল, আমাদের বাড়িতে এসেছিল কেন? শফিক সাহেব জানে ইচ্ছের রাজনীতি পছন্দ করে না, তাই রসিকতা করে বলল, তোর বিয়ের প্রস্তাব নেই। ইচ্ছে রেগে গেল। কিছু বলার আগেই আনোয়ারা বেগম ভেতরে আসলেন। ইচ্ছে দাদাজানের রসিকতা বুঝতে পেরে দাদিজানকে বলল, জানো দাদিজান, কেউ এতক্ষণ তোমার নামে অনেক কিছু বলছিল। আনোয়ারা বেগম আর চোখে শফিক সাহেবের দিকে তাকিয়ে ইচ্ছের পাশে বসে পড়ল। গম্ভীর কণ্ঠে বলল, কি কইতাছে? তুমি নাকি দিন দিন আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছ। ধ্যাত সেমরি, খাবার দিতেছি, তাড়াতাড়ি আয়। আনোয়ারা বেগম লজ্জা পেয়ে বেরিয়ে যেতেই ইচ্ছে আর শফিক সাহেব অট্ট হাসিতে ফেটে বললেন। তুষার রাস্তায় তার দলবল নিয়ে বসে বসে মেয়েদের বিরক্ত করছিল। হঠাৎ রাস্তায় ওহিকে দেখে তার চোখে চকচক করে উঠল। অনুভব মির্জার বোন, তার জন্যই তুষারের বাবা এবার নমিনেশন পায়নি। মনের মাঝে রাগ পুষে রেখেছে। সবাইকে এপাশে রেখে সে একাই ওপাশে গেল। ওহি রিকশা দাঁড় করিয়ে দোকান থেকে আইসক্রিম কিনতে নেমেছিল। কি গো সুন্দরী, একা একাই আইসক্রিম খাবে? ওহি বিরক্ত নিয়ে তাকালো। প্রথমে ভেবেছিল রঙ্গনের লোক, পরে বুঝলো না, অন্য কেউ। কিছু না বলে রিকশায় উঠে বসলো। তুষার সামনে গিয়ে দাঁড়ালো। হাতে গিয়ে দিয়ে ওহির হাত থেকে একটা আইসক্রিম নিয়ে বলল, তা সুন্দরী, তোমার ভাই এত সুন্দর একটা মেয়েকে বডিগার্ড ছাড়া বাইরে ছাড়ে কোন আক্কেলে? কে বলেছে বডিগার্ড নেই? তুষার সাইডে তাকালো। রঙ্গন দাঁড়িয়ে আছে। তাকে দেখে হাসার চেষ্টা করে বলে, আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? রঙ্গন তার হাত থেকে আইসক্রিমটা নিয়ে খেতে খেতে বলে, আব্বার বউরে ডিস্টার্ব করলে আব্বা কেমনে ভালো থাকে? ওহি বড় বড় করে তাকালো। কি বলে এই লোক? তবে মুখে কিছু বলল না, নীরবতা বজায় রাখলো। তুষার অবাক কণ্ঠে বলল, মানে? এক কথা বারবার আমি বলি না, এখনই মাপ চা, নইলে আমারে তো চিনিস। আশা করি হসপিটালে ভর্তি হওয়ার কাহিনী ভুলিস নাই। সময় 1 মিনিট। তুষার ভয় পেয়ে গেল। রঙ্গনের হাতে মার খেয়ে সে 1 মাস হসপিটালে ভর্তি ছিল। উপায় না পেয়ে 2 হাত জড়ো করে ওহিকে বলল, আব্বার বউ আম্মা মাপ করিয়া দেন না। আর জীবনেও আপনাকে কিছু বলবো না। না না, কোনো মেয়েকেই বলবো না। ওহি বিরক্ত হলো। বলল, ঠিক আছে, এখন দুজনে নাটক বন্ধ করে রাস্তা ছাড়ুন। তুষার সরে দাঁড়াল। তবে রঙ্গন উঠে বসলো রিকশায়। ওহিকে কিছু বলার সুযোগ না দিয়েই রিকশা চলে যেতে বলল, আপনি আমার রিকশায় কেন উঠলেন? নাম লেখা ছিল নাকি? ওহি রেগে তাকালো। বলল, কি চাই আপনার? বউ চাই, এনে দিবি? ওহির কড়া জবাব, আমি কি ঘটক যে বউ এনে দিব? আর আপনি আমার আইসক্রিম না বলে খাচ্ছেন কেন? রঙ্গন একবার আইসক্রিমের দিকে তাকালো, একবার ওহির দিকে তাকালো। অতঃপর ওহির হাত ধরে দিয়া বলল, এই নে তোর আইসক্রিম। ওহি ভাবাচেরা খেয়ে গেল। অর্ধেক খাওয়া আইসক্রিমের দিকে তাকিয়ে রইল। প্রচণ্ড রাগ হলো। ওহি অতিরিক্ত রাগ হলে সে চুপ হয়ে যায়, কারোর সাথে কথা বলে না। নাকের পাতাটা ফুলছে বারবার। রঙ্গন তা চেয়ে চেয়ে দেখছে। উত্তর না পেয়ে বলল, আমাকে তোর খুব খারাপ মানুষ মনে হয়।
ওহি উত্তর দিতে নাচেও দিল টিটকারি মেরে বলল, না, আপনাকে আমার বিশ্বের সবচেয়ে ভালো মানুষ মনে হয়। রঙ্গন ঠোঁট টিপে হাসল, বলল, উত্তর ভুল, আমি পিওর খারাপ মানুষ। ওহির ভোরকে তাকালো, এমন কথা সে তার বাপের জীবনেও শুনে নাই, নিজেকে কেউ খারাপ বলে। রঙ্গন আবার বলল, কালকে থেকে তোকে আমি আর বিরক্ত করব না। কেন? কথাটা বলেই ওহি নিজেই নিজের মুখ চেপে ধরল। এটা সে বলতে চায়নি। রঙ্গন হাসল, বলল, কেন, তুই কি চাচ্ছিস তোকে আমি বিরক্ত করি? না না, আমি কেন তা চাইব? ওহির কথা শেষ হতেই রঙ্গন চলন্ত রিকশা থেকে নেমে পড়ল। তার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। এভাবে নামতে দেখে ওহি কিছুটা ভয় পেয়ে গেল। রিকশার হুডি তুলে পেছনে তাকালো। রঙ্গন সিটি বাজাতে বাজাতে একটা টং দোকানে ঢুকছে। ওহি সামনে তাকালো, সোজা হয়ে বসলো, অতঃপর হাতে থাকা অবশিষ্ট আইসক্রিমটা খেয়ে ফেলে দিল। রঙ্গনকে দেখে তার বন্ধুরা এগিয়ে আসলো। আসিফ তার কাছে ঘেঁষে বসতে বসতে বলল, তুই কি সত্যি ওই মেয়েকে আজকের পর থেকে আর বিরক্ত করবি না? তাহলে এতদিন এগুলো করলি কেন? হুম? তুই আগে গা ঘেঁষাঘেঁষি বন্ধ করে দূরে গিয়ে বস। আসিফ সাথে সাথে চোখ মুখ কুঁচকে দূরে গিয়ে বসল। চায়ের কাপে এক চুমুক দিয়ে বলল, পাখিকে পোষ বানাতে হলে আগে তাকে মুক্ত করতে হয়। রাত 1:45-1টার দিকে কারো হইচই শুনে ঘুম ভেঙে গেল অনুভবের। বাইরে বেরিয়ে আসলো। তখনই চয়ন ছুটতে ছুটতে আসলো। এসেই বলল, ভাই, সর্বনাশ হয়ে গেছে, মাস্টার মশাইয়ের বাড়িতে আগুন লেগেছে। তৎক্ষণাৎ অনুভবের মাথায় যা আসলো, সবাই ঠিক আছে তো? ইচ্ছে ঠিক আছে তো?